এইসব ধরনের শাড়ি আমি পরি। এই তাইসন, তাইসন, এই কি হইছে? এই কি ব্যাপার, তুমি আর আমার মুখের মধ্যে মারলা কে? তোর মুখে মারলাম কি লিয়া জানোস? তুই সেম কাজটাই করবি, তোর ভাবির মুখের মধ্যে এই শাড়িটা ফিচ্চা মারবি, বুঝছো? এই শাড়ির সমস্যাটা কি? সমস্যাটা হইলে কি জানোস, এই ধরনের শাড়ি কি আমি পরি ক? এত ছোট লোকেরা পরে এগুলা, আমার মতো মানুষ পরে না, আমার রুচি অন্যরকম, বুঝছো? মা বুঝলাম, কিন্তু এই শাড়িটা তো ভাবি যায় নাই, শাড়িটা দিছে হলো গিয়ে ভাইয়া। তো ভাইয়ার শাড়ি তুমি নিবা না? তোর ভাইয়া, তোর ভাইয়া কি আর ভাইয়া আছে? হ্যাঁ, ওর কি মার দিকে খেয়াল আছে? ও তোর বউ যে যা কইবো ওইটাই ও শুনে, ওর বউর কথা শুনে এই শাড়ি আমার লিগে পাঠাইছে, বুঝছো? হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। এটা কোনো শাড়ি হইলো? আসলে ভাইয়া কিন্তু আগে এরকম আসিল না। তুমি এক কাজ করো, এই কম দামি শাড়ি পরো না, এই শাড়িটা আমার কাছে দাও, আমি নিয়ে যাইতেছি। তা নিয়ে যা, যা। আবার আমার মুখে মারলা কি? তুই এইভাবে মারবি, যা। ছোট লোকের মতো নেচার। আমার পোলাটা আগে কত কিছু দিত, ভালো ভালো জিনিস, আর এই বোর পাল্লায় পরে মানে এই 2 টাকা দামের কাপড় আমার লেগে পড়েছে। ছি। হ্যালো, হ্যালো, কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো? ভালো আছি। কি হয়েছে তোমার, গলায় এরম লাগতেছে কেন? না আসলে ওই তোমার মায়ের জন্য তুমি যে শাড়িটা পাঠাইছো না ঈদ উপলক্ষে, ওই শাড়িটা তো মায়ের পছন্দই হয় নাই। মা তো ওই শাড়িটা কোনোদিনও পরবো না। আর মা বলছে ওই শাড়িটা নাকি আমি তোমারে দিতে বলছি। এত সস্তা শাড়ি, কম দামি শাড়ি, এই শাড়ি নাকি মা কোনোদিনও পরবো না। আর এগুলা নাকি আমি তোমারে শিখাই দিছি বলেই তুমি এত কম দামি শাড়ি মায়ের জন্য পাঠাইছো। কি সব উল্টাপাল্টা কথা। শাড়ি তো আমি নিজেই পছন্দ করে কিনা পাঠা দিচ্ছি, এ জায়গায় তোমার দোষ কিসের? এটা ঠিক আছে যে শাড়ি একটু কম দামি, আমার কাছে খুব বেশি টাকা নাই এই জন্য আর কি, এই জায়গায় তো তোমার কোনো দোষ নাই। আমার দোষ নাই সেটা তো ঠিক আছে, কিন্তু তারা তো আর এটা বুঝতেছে না। তারা তো আমার ভুল বুঝতেছে। মা সবসময় মনে করে আমি তোমারে কুবুদ্ধি দেই, আমি তোমারে খারাপ বানায় ফেলতেছি। এই সংসারে আমি আসার পর থেকেই তুমি নাকি সম্পূর্ণ কথা আমার শোনো, মায়ের একটা কথা শোনো না। আমি খারাপ, আমি এইটা সেইটা, কত কথাই তো বলে। আর তোমার ছোট ভাই, ও তো বলতেছে যে ভাইয়া আমার জন্য কেন ঈদের মার্কেট কিনা পাঠাইতেছে না, ভাইয়া কেন আমারে কোনো কিছু দেয় না। এগুলা তুমি সবকিছু ভাইয়ারে শিখায় দাও, যার কারণে ভাইয়া দেয় না। কি যে চলতেছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। এদিকে ফুল আমারে ফোন দিয়ে বিরক্ত করে ফেলতেছে, তার বাড়িতে নাকি অশান্তি শুরু হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে আমরা কিছু দিতে পারিনি, আমার কাছেও টাকা নাই, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। তুমি একটা কাজ করো না, দেখো তো কারো কাছ থেকে কিছু টাকা ধার করতে পারো কিনা, লাভের উপর হইলেও কোনো সমস্যা নাই, আমি বেতনটা পাইলে আমি টাকা পয়সা সব শোধ করে দিব। তুমি টাকাটা নিয়ে ওদের যা চাহিদা সবকিছু একটু পূরণ করার চেষ্টা করো, যা যা লাগে তুমি কিনা দাও, ওদের পছন্দ মতো কিনা দাও। আচ্ছা ঠিক আছে, আমি জানি না কেউ দিব কিনা, তবে আমি চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আল্লাহ ভরসা, রাখি। মাহফুজ, আমার মনে হইতেছে তোর শ্বশুর বাড়ির লোকজন একেবারে কিপটা, না হইলে ছোট লোক, না হইলে তাকে আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই। আপনি তো সবকিছুই অগ্রিম বুঝেন। আচ্ছা এই কথাটা কেন কইলেন আব্বা? হুমা, এই কথা কেন কইলাম এটা বুঝোস না? এই যে ঈদের আর 3-4 দিন বাকি, তোর শ্বশুর বাড়ি থেকে এ পর্যন্ত একটা সুতা কি দিছে? দেয় নাই। আরে নতুন বিয়া করছস, এই সময়ে তোরে নতুন নতুন জামা কাপড় দিব, আমারে কিছু কাপড় চোপড় দিব, বাড়িতে যারা আছে তাগলেও কিছু পাঠাবো। কিন্তু না, বৌমার বাড়ির থেকে এই সমস্ত বিষয়ে কোনো কথাই নাই। আরে কেমন ফকিন্নি বাড়িতে যে তোরে বিয়া করাইলাম, আমার তো এখন লজ্জা লাগতাছে। লজ্জা শুধু আপনার লাগে না, লজ্জা আমারও লাগে। অনেক কথা চিন্তা করে লজ্জা লাগে। আপনারা না দেখলে আমার মনে হইতো না যে বাঙালি মাগনা পাইলে আলকাতরাও খায়। আচ্ছা আমি বিয়ে করছি, আমার শ্বশুর বাড়ি থেকে দিলে না আমারে দিব, আপনার দিব কেন? আর আমার আপনার বৌমার লগে কথা হয়েছে, বলছে 2-1 দিনের মধ্যে ওদের বাড়ি থেকে ঈদের জন্য আমাদের সম্মানই পাঠাইবো। তো এই জন্য ওনাদেরকে এত ছোট করে কথা বলার তো কিছু নাই। মাহফুজ,
তুই যদি মনে করস তোর এই বেকাতারা কথা আমার পছন্দ হয়, তাহলে এটা তোর ভুল। আচ্ছা, তোর শ্বশুর বাড়ির লোকজন তারা কি আমার পর? তারা তো আমার আত্মীয়। আত্মীয়র প্রতি তো আত্মীয়র দায়িত্ব থাকে না? অনেক দায়িত্ব আচ্ছা, থাকে। এই পাড়ায় ঘুরে দেখ, যারা যারা নতুন বিয়ে করছে খবর নিয়ে দেখ, ঈদের 15-20 দিন আগেই তাকে মার্কেট করা শেষ, আর এই পর্যন্ত একটা নতুন পাঞ্জাবি পর্যন্ত পাঠায় নাই। হ্যাঁ, আপনার অনেক দায়িত্ব। আপনি যদি আত্মীয় ভাবতেন তাহলে আত্মীয়র নামে এভাবে বদনাম করতে পারতেন না। ফালতু। ভাইয়া ঠিক আছে, শোনো না, ভাইয়া ফোন দিছিল, মাত্র কথা কইলাম। কালকা কইছে তোমারে নিয়ে আমাদের বাড়িতে যাইতে। এ বাবা মা, আমারও তো মনে হয় নিয়ে যাইতে কইছে নাকি? না আব্বা, আপনার কথা তো কিছু কয় নাই, আপনার ছেলেরে নিয়ে যাইতে কইছে। আসলে ঈদের কেনাকাটা করছে তো আমাদের বাড়ির সবার জন্য, এগুলো আনতে যাইতে হইব আর কি। কার কার জন্য কিনছি? সবার জন্য কিনছে, আপনার জন্য কিনছে, ওর জন্য কিনছে, আমার জন্য কিনছে। আমার জন্য কিনছি। তোরে কইলাম না তখন, তোর শ্বশুর বাড়ির লোকজন এমনি যাইতে মানুষ ভালো মেলা কপাল কইরে ওইরকম আত্মীয় পাওয়া যায়। ঠিক আছে, আমরা কালকে যাব, সমস্যা নেই। তুমি একটু ঘরে যাও তো, আব্বার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু জানি বাবা, বৌমারে কেন পাঠাই দিলি, আমারে তুই কি কইবি? এই তো কইবি যে একটা অটো ঠিক করে রাখুন লাগবো তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। ওই অটো আমি আগে ঠিক করছি, আলালটা কালকে কয়ে রাখছি। আচ্ছা আব্বা, মানুষ রূপ পরিবর্তন করতে পারে নাটক সিনেমায় শুনছি, কিন্তু আপনার দেখা আমি বুঝলাম যে বাস্তবে মানুষ কিভাবে রং পরিবর্তন করতে পারে। এই যে একটু আগে আমি বললাম যে বাঙালি মাগনা পাইলে আলকাতরাও খায়, যেই শুনছেন আমার শ্বশুর বাড়ি থেকে জামা কাপড় আপনার জন্য কিনছে, এখন ওনারা ভালো হয়ে গেছে না? এখনো বয়স হয় নাই পুরাপুরি, বয়স এখনো আপনার বাদ আছে, সময় আছে, জীবনের বহুত সময় এখনো আছে, সংশোধন হয়ে চুপ যাবে। থাক, জ্ঞান দিবার নইছস। টাকা তো কামাই করবার মুরাদ হয় না 2 টাকাও। শোন, একটা পাঞ্জাবির দাম কত? 1200-1300 টাকা। ফ্রিতে যদি একটা পাঞ্জাবি পাওয়া যায়, মনে করো যে 1200-1300 টাকা হইলো বাঁচলো। এই যে পাঞ্জাবি দেখতেছস, তুই কি মনে করছিস এটা কিনছি? ওই যে রুবেল কমিশনারের কাছ থেকে গত ঈদে আনছি। কোন ঈদে আমি কিন্তু পাঞ্জাবি কিনি না, তার মানে প্রত্যেক ঈদে আমি এরকম করে টাকা বাঁচাই। ওই যে মাগনা পাইলে তো আলকাতরাও খাইবে। হ, যা শ্বশুর বাড়ি থেকে আনবে ওইটাই এলো লাভ। কথাটা মনে রাখিস, তোর ভালোর জন্যই কইতাছি। মেজাজটাই খারাপ করে দিছি। ভাবি কই? ভাবি, এই তো কি তোমার, এই যে নাও তোমার শাড়ি। কি হইছে? এমন করে শাড়িটা আমার মুখের মধ্যে ফিক্কা মারলা? ভিক্ষা মান মনে কি করবো? আচ্ছা ভাবি, তুমি আমার ভাইয়াটারে কি করছো? কি করছি মানে? কি করবো? তুমি নিশ্চয়ই আমার ভাইটারে রাসমোহনী তাবিজ করছো। আমার ভাই তো এরকম আসছিল না। এটা কেমন কথা বলতেছো? কিসের তাবিজ করতে যাবো? দেখো, এই ধরনের কোনো কথা বললো না। তোমার ভাইরা আমি কোনো তাবিজ করতে যাই নাই। না না, অবশ্যই করছো। তা না হইলে আমার ভাই রোজা আসার সাথে সাথে ঈদের মার্কেট করে দিত। আমার বন্ধু বান্ধব যারা আছে সবারই মার্কেট করে দিত। আমার মা রে যে কতগুলা কাপড় কিনে দিত, এইগুলা তো বলার বাহিরে। যেই তুমি ভাইয়ের জীবনে আইছো, এই মনে করো যে ভাই পাল্টে গেছে। ভাই আমাদের সাথে এক মুহূর্ত কথাও কয় না, একটু সময়ও কাটায় না, তার কারণ তুমি। শোনো, এটা তোমাদের সবার ভুল ধারণা। মানুষের সময় কিন্তু সব সময় এক যায় না। হয়তোবা তোমার ভাই আগে অনেক বেশি ইনকাম করতো, সেই জন্য রোজা আসার সাথে সাথে তোমাদের সবাই ঈদের শপিং করে দিত। কিন্তু তোমার ভাই যে এখন কি পরিস্থিতিতে আছে সেটা একমাত্র আমিই জানি। মানুষের কাঁধে যখন অনেক দায়িত্ব চলে আসে, তখন জীবন সঙ্গিনী ছাড়া পরিবারের কারোর কাছে না এই কথাগুলো শেয়ার করতে পারে না। তোমার কাছে শেয়ার করলে কি তুমি ওর কষ্ট বুঝবা? কারণ তুমি তো অনেক ছোট। তুমি শুধু বুঝবা তোমারে কেন ঈদের কেনাকাটা করে দিল না। মায়েরে যদি বলি, মায়ে বলবো আমার ছেলে আগে আমার এত কাপড় চোপড় কিনা দিত, এত কিছু দিত, এখন কেন দেয় না। তোমার বোনের কথা যদি বলি, তোমার বোন বলবো ভাইজান আমার আগে এত ভালোবাসতো, এখন কেন ভালোবাসে না, এখন কেন আমার কেনাকাটা করে দেয় না। কিন্তু আমি তো সব সময় ওর সাথে থাকি, আমি ওর সবকিছু বুঝি, সবকিছু জানি, যার কারণে ও চাইলেও তোমাদের এখন কোনো শখ আহ্লাদ মিটাইতে পারতেছে না। হয়েছে হয়েছে, বুঝছি। তোমার হাতে যে শাড়িটা, এটা ভাইয়ারে ফেরত দিয়ে দিও, কইও যে মা এই কম দামি শাড়ি আর পরবো না, বুঝছো? হায় রে মানুষ, সময়ের সাথে সাথে কেমন মানুষ বদলায় যায়, সাথে সাথে তাদের চিন্তাধারা বদলায় যায়। আনোয়ার ভাই, একটা চা দেন। কিরে আলে, তুই আজকে কাজেও গেলি না, মন টন খারাপ করে কেন বসে আসছস? ভালো কাপড় চোপড় পরে কোথাও গেছিলি নাকি?
গেছিলাম, ইন্টারভিউ দিতে গেছিলাম। যেই কাম করি, যেই টাকা পাই, এটা দিয়ে না সংসারটা চলে না রে। তার উপর আবার বিয়ে করছি, খরচ বাড়ছে, সবকিছু মিলে আমি হিমশিম খেয়ে যেতেছি। এই জন্য গেছিলাম একটা চাকরির ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ দিলি, চাকরি হয়েছে? না রে, চাকরি হয় নাই। আজকাল না এই সার্টিফিকেটস এর কোনো দাম নাই রে। এমন একটা চাকরি পাইতে গেলেও অনেকগুলো টাকা লাগে। আমার কাছে যদি টাকা থাকতো, আমি কি চাকরির পিছনে ছুটতাম? আমি তো নিজে একটা ব্যবসা করতাম। চিন্তায় পড়ে গেছি রে, সামনে আবার ঈদ, খরচ খালি বাড়ে, ইনকাম বাড়ে না। বুঝছি, চাকরিটাও হলো না, আর আজকে কাজেও গেলি না। কাজের হাজিরাটাও মিস করলি, আবার কালকে কাজে গেলে কতগুলো কথা শুনতে হইব। কি আর করার, মেনে নিতেই। আচ্ছা বন্ধু, আমার একটা হেল্প করতে পারবি? কি হেল্প বল? তোর জন্য তো আমি সবকিছু করতে পারি। আমার না কিছু টাকার দরকার। আমার কিছু টাকা দিতে সাহায্য কর, আমি কাজকর্ম কইরা তোর আমি ফেরত দিয়ে দেবো। বন্ধু, তুই টাকা ছাড়া অন্য যা চাবি আমার কাছে তা পাবি। টাকা তো নাই, আমার নিজেরও তো সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যেতেছে। আর তুই যখন আমার কাছে চাইছস, থাকলে অবশ্যই দিতাম। বন্ধু, এখন টাকা আমার কাছে নাই। বুঝতে পারছি। না রে, সমস্যা নাই, তুই তাহলে চা খা, আমি রুমের দিকে যাই। তুই একটা চা খেয়ে যা। না, হায় রে, কতই চিন্তা লাগে তার জন্য। কি করব, আল্লাহ মানুষ যারে দম দিছে তারা মন দেয় নাই, যারে মন দিছে তারা দম দেয় নাই। আল্লাহ আমাদের উপর সহায় হোক। চা দেন ভাই তাড়াতাড়ি। মা, ভাবি, মা কই তোমরা? কে রে ফুলনি? হ্যাঁ, আরে কি রে মা, তুই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছো? আছি ভালোই। কি ব্যাপার মা, তুমি চুপচাপ হয়ে রইছো, মন খারাপ নাকি? মন খারাপ তো অনেক দিন ধরে রয়েছে, কি করুম ক। মন চায় এই ঘর বাড়ি ফালাইতে আর তোর এখানে যাইয়া, বুঝছো? তা তো আর যাও না মা, খালি মুখেই কও, কত কইরা কই মা মাঝে মাঝে আসো আমার বাড়িতে বেড়াইতে, দেখতে মন চায়, তুমি তো যাও না। বৌমা এসব কি ফেসাল পারো, আসল কথা কও। আচ্ছা মা, ভাইয়া কি টাকা টুকা পাঠাইছে? না মানে কালকা বললো আসতে, তো সময়ের অভাবে আসতে পারি নাই, আজকে আসলাম, তাই কইতাছি যদি টাকা টুকা পাঠায় তাহলে আমারে দিয়ে দাও, আমরা মার্কেট করে একেবারে চলে যাবো। তাছাড়া ঈদের তো আর বেশি দিন বাকি নাই, 2-3 দিন আছে। মার্কেটে তো ভিড়াই যায় না, বিশেষ করে মহিলাকে যে ভিড় গো বিয়াই, তাই কইছিলাম যে 2-3 দিন থাকতেই মার্কেটের কামটা সাইডা ফালাই। মারে, তোর ভাই তো আমার কাছে টাকা দেয় না এখন, যার কাছে দেওয়া সে তো তার কাছেই দেয়, বুঝছ না? ভাবি, ভাইয়া কি তোমার টাকা দিছে? না, তোমার ভাই তো টাকা পাঠায় নাই। টাকা পাঠালে তো সবার আগে মারে আমি জানাইতাম। আমি তো ভাবছিলাম ভাবি খুব ভালো মানুষ, আম্মা আমারে অনেকবার বলছিল সে নাকি ভালো না। এখন তো কাগজে কলমে সবকিছু প্রমাণিত, ভাবি মূলত ভালো মানুষ না, খারাপ একজন মানুষ। আর তোমরা বিশ্বাস করো, সত্যি সত্যি তোমার ভাই টাকা পাঠায় নাই। যদি টাকা পাঠায় থাকে, এখানে তো আমার মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আমি কেন তোমাদের মিথ্যা কথা বলতে যাবো বলো? এটাই তো বুঝতে পারতেছি না ভাবি, শুধু শুধু তুমি কেন মিথ্যা কথা বলতেছো? দেখো ভাবি, একটা কথা তোমারে আমি পরিষ্কার ভাবে কইয়ে দেই, আমার ভাই কিন্তু সে ছোট থেকে আজ পর্যন্ত আমার কাছে একটা দিনও মিথ্যা কথা বলে নাই। তাহলে এখন আমার ভাই কেন মিথ্যা কথা কইতে যাইবো কত? কালকা ভাই আমারে ফোন দিয়ে বললো যে মার্কেট করার জন্য টাকা পাঠাইতেছে, বাড়িতে যাইস তাহলে টাকা পাইয়া যাবি। আর তুমি এখন কইতেছো ভাইয়া টাকা পাঠাই নাই, এই টাকা কি তুমি তোমার বাপের বাড়িতে পাঠাই দিছো নাকি? কি সব বলতেছো? বাপের বাড়ি পাঠাবো মানে? এটা আমার সংসার, আমার সংসারে টাকা পয়সা আমি কেন আমার বাপের বাড়িতে পাঠাবো? দেখো, তোমরা আমার ভুল বুঝতেছো, আমার না বুঝে তোমরা এতগুলা কথা বইলা ফেলাইতেছো। এইভাবে দয়া করে তোমরা আমার কথা শোনায়ও না, সত্যি তোমার ভাই একটা টাকাও পাঠায় নাই। আরে বাবা রে বাবা,
এটা তো দেখতেছে একটা নাট্য মঞ্চ হয়ে গেছে, সবাই এখানে অভিনয় করতেছে। এই এখান থেকে চলো, মান সম্মান যা ছিল সব তো আইসা এই জায়গায় ডুবাইছি, আর মান সম্মান কিছু রইলো না। চলো বাড়িতে চলো। আমি তো এই জায়গা থেকে এত সহজে যাবো না। আমি এখন ভাইয়ারে ফোন দিব, ফোন দিয়ে জিজ্ঞাসা করবো আমাদের এই জায়গায় ডাইকে নিয়ে এসে অপমান করার মানেটা কি। দেখছো, দেখ চলে গেল কেমনে, গায়ে লাগছে বুঝছো। গায়ে লাগে নাই, আপাতত এতক্ষণ কইছি, আমি তো কোয়া শুরুই করি নাই, এদিকেই মনে করো যে এখান থেকে চলে গেছি। ও তোর কথার ভাইয়া চলে গেছে, ফাও কথা কইস না, মিজাজ কিন্তু গরম আছে। ভাই যতই নাটক করুক আমারে তো টাকা দিতেই হইবে। চল করে চল। বোঝ এখন একটা পাঞ্জাবি না হয় একটা লুঙ্গি তো কিনা পারতাম, তাও তো কিনবার পারতাছি না এখন। এই 300 টাকা অটো ভাড়া একেবারে চলে গেছে। আচ্ছা তোমার কি কেউ এই জায়গায় আসতে কইছে? আমি তো একবারও মুখে বলি নাই যে চলো আমার শ্বশুর বাড়িতে যাই। আয়ো আমি তোমার নিয়ে বাড়িতে চলে যাবো। আজ যাবই না, যাওয়া যাবে না। ঘটনার মীমাংসা কোন দিকে হয় জানি না, হয়তো মনে হইবার পারে এরাই টাকা পয়সা গোছে আমাকে জন্য কিনবো। করাই বাবা আগেই যাবো না। কে লেগে যে আমি তোমার ঘরে জন্ম নিয়েছিলাম। এই সবগুলো টাকা যদি আমি ফুলরে দিয়া দিই, তাহলে কি আলিফা এতগুলো টাকা পরিশোধ করতে পারবো? এই সম্পূর্ণ টাকা তো আমি ধার করে আনছি। এমনিতেই ওর ইনকামের যে অবস্থা, কেমনে এই টাকাগুলো পরিশোধ করব? আমি না কিছুই বুঝতেছি না। থাক, যেহেতু আমারে কইছে ওর বোনরে টাকাগুলা দিয়ে দিতে, আমি বরং দিয়া দেই। কিন্তু আমি যদি ওর এখন টাকাগুলা দেই, তাহলে তো আমার মিথ্যাবাদী ভাববো। মিথ্যাবাদী তুমি এমনিতেও প্রমাণ হয়ে গেছো। তুমি যে মিথ্যা কথা কইতে পারো এটা তো মা আমারে আগে থেকেই কইছিল। হ্যাঁ, তুমি কিভাবে পারলা কও তো? আমার ভাইয়ের ইনকামের টাকা তুমি লুকায়া রাখছো আমাদেরকে না দিয়া। তুমি কেমন হ্যাঁ লোভী মহিলা কোথাকার। না না, আমি এই টাকা লুকায় রাখি নাই, আর এই টাকা তোমার ভাই পাঠায়ও নাই। এই টাকা তো ধার করা টাকা। ধার আছে তোর রোমাই সাবার ধার দেয়, এটা আবার আমার বিশ্বাস করতে কস? শুনছ ফুল কি কয়? এটাই তো। আচ্ছা ভাবি, এত সুন্দর করে তুমি মিথ্যা কথা বলে কেমনে বানায়া বানায়া কইতেছো? হ্যাঁ, তুমি কি ইচ্ছা করে আমার শ্বশুর আর আমার স্বামীর সামনে অপমান করে নিলে আমারে, নাকি আমার ভাইরে অপমান করে এলা? কোনটা তোমার উদ্দেশ্য কি আসলে? আরে আমার তো কোনো উদ্দেশ্য নাই। কিসের উদ্দেশ্য? আমি সত্যি কথাই বলতেছি। এই টাকাগুলো আমি ধার করে আনছি শুধুমাত্র তোমাদের জন্য। ঈদে তো মার্কেট করে দেওয়ার লাগবে, তাই না? তাই তোমার ভাই আমারে কইছিল যে আমি যেন কিছু টাকা মানুষের কাছ থেকে ধার করে আনি। আসলে তোমার ভাই তো বেতন পায় নাই, আর তোমার ভাইয়ের যে ইনকাম, এই টাকা দিয়ে কেমনে কি করব। তাই আমারে বলছিল ধার আনতে, ধার আইন আমি রাইখা দিয়েছিলাম। কিন্তু এটা সত্যি যে তোমার ভাই বেতন পায় নাই। ধরা খাইয়া সরা গান গাইতেছে। মা একটা কথাই আছে না, চোরের মায়ের হচ্ছে বড় গলা। ধরা খাওয়ার পর ওই জিনিসটা এখন সরা জ্ঞান করতেছে। আচ্ছা ভাবি, একটা কথা কও তো, তা তোমার এই এতগুলা টাকা কে ধার দিছে? তোমার বাপের বাড়ির লোকজন? না, বাপের বাড়ির লোকজন কেন দিব? আমি আসলে পাশের বাড়ি থেকে আনছি। ও পাশের বাড়ি থেকে আনছো ধার? আমি তো আবার মনে করছিলাম তোমার ওই ফকিরনি বাপটা মনে হয় তোমার টাকা পয়সা ধার আইনা দিছে। আর আমি তো ভুলেই গেছিলাম। কই থেকে আইনা দিব? সে তো নিজেই 2 বেলার 2 মুঠো ভাত খাইতে পারে না। জাত ফকিরের বংশ কোথাকার। দেখো ফুল, তুমি আমার যা বলো বলো, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু আমার বাপরে 2 লাখ টাকা কথাও বলো না, আমার খারাপ লাগে। হ্যাঁ বাদ দাও তো, তোমার সাথে কথা কওয়ার মতো মুড না আমাদেরও নেই। এই টাকাগুলো তুমি হাতের মধ্যে রাখছো কেন? এই টাকা আমাদের জন্য দিছে না? দাও টাকা দাও। এই টাকা না তোমার কাছে থাকার কোনো অধিকার নেই, চুন্নি কোথাকার। চলো তো। আমি এই সংসারে থাইকা আর কত অপমানিত হব, আমি এই মানুষগুলারে বুঝাইতেই পারতাছি না। আসলে আলিফের অবস্থা ভালো না, ওর কোনো ইনকাম নাই। এই টাকাগুলো সত্যি আমি ধার করে আনছি। ওই বেড়া, তুই এত টেনশন করস কা? তুই যদি এভাবে টেনশন করস তাহলে তুই তো স্ট্রোক করবি। আর তুই যদি স্ট্রোক করস, তোর পরিবারের কত বড় ক্ষতি হবে জানোস? তোর উপরে তোর পরিবার নির্ভরশীল, কারণ তুই একজনই তো ইনকাম করে তোর পরিবার চালাস। তুই কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবো।
এটাই তো সব থেকে বড় চিন্তা রে, পরিবারের চিন্তা। মা, ভাই, বোন, নতুন বোন, এরাদিন পরে ঈদ, আমার মাথা কাজ করতেছে না। সবাই আমার ঘরটা চাওয়া রয়েছে, সবাই ভাবতেছে আমি অনেকগুলো টাকা নিয়ে যাবো, সবার শপিং করা দিব, বাজার সদাই করবো। এদিকে বউরে ফোন করে করে দিচ্ছি যে ধান টানা কইরা সবার শপিংটা অন্তত কইরা দাও। ও তো দাঁত নিয়ে বয়ে রয়েছে। বাড়িতে যে জামু এতগুলো টাকা আমি কেমনে শোধ করবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। চিন্তায় মাথা কাজ করতেছে না, আমি বুঝতে পারতেছি না আমি কি করবো। আরে চিন্তা করিস না, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এই অবস্থায় হয়, না পারি কাউরে কইতে, না পারি সইতে। যাক, তুই কোনো টেনশন করিস না, আমি যখন আসি কিছু না কিছু একটা ব্যবস্থা করব। ফুল বল, যা হয়েছে সেসব কিছু ভুলা যাও, কিছু মনে করো না। না ভাবি, আর কি মনে করার আছে? ভুল বুঝাবুঝি হওয়ার ছিল হয়েছে, এখন আমরা তাহলে আসি, দেরি হয়ে যাইতেছে। কিরে ফুল, তোরা কই যেতেছ? কই যাইতেছে মানে মা? আমি আমার বাড়িতে যাইতেছি। আরে বাড়িতে তো যাবি, পরে যাইস। তোর ভাই এদিক দিয়ে আইতাছে, তোর ভাই আইলে তখন লিগে আরো কিছু জিনিসপত্র কিনছে, এগুলো পাবি। আর ইটটা এখানে কইরা যা। আলহামদুলিল্লাহ। আর বোমা ঠিকই তো, পুত্রা যেহেতু আমাদের জন্য আরো কিছু কাপড় চোপড় নিয়ে আইতাছে, তাইলে একটু দেরি করে গেলে কি সমস্যা? দেরি করে যাই, কি কস? আব্বা, শেষরামি একটু কম করেন তো, অনেক করছেন রান্না। ভাইয়ের সাথে দেখা করার হইলে আমরা ঈদের দিন বিকালে আসবো নি, এখন আপনি চলেন। ওই ঠেস মারা কথা বাদ দাও তো বোমা। পাঞ্জাবি দিছে, একটা কোটি কিনতে চাইছিলাম, কোটি তোর দেয় নাই। আব্বা, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, ধৈর্যের কিন্তু একটা শেষ আছে। আমারে কিছু বলতে বাধ্য করেন না। আপনার মুখের মধ্যে যে তালা মারলাম, আমি যতক্ষণ না বলবো এই তালা যেন না খুলে। একদম চুপ। এই চলো তোরা দুইজনে জামি কাপড় চোপড় গুলো নিয়ে আই। আব্বা, লাশ হয়েছে ভাই। কার লাশ আমাদের বাড়িতে? এটা আলিফের লাশ। আমার আলিফের লাশ। আমার এটা কি কয়? আমার আলিফ পড়ে গেছে। আমি তো কালকে আমার বাবার লগে কথা কইলাম ফোনে। আল্লাহ রে আল্লাহ, এটা কি সর্বনাশ হইল রে আমার আলিফ। ও বাবা, কথা কইছে কে? আমার আলিফের লগে তো আমি কালকেও কথা কইছি। আমার আলিফের কি হয়েছিল, কিভাবে বললো আমার আলিফ? আমি সব সময় নিষেধ করতাম তাকে, বলতাম টেনশন করিস না, টেনশন করিস না, টেনশন করলে তোর ক্ষতি হবে। কি করবে আর টেনশন না করে? ও সারা মাসে বেতন পায় 10 থেকে 12,000 টাকা, কিন্তু ওর পরিবারের চাহিদা 50 থেকে 60,000 টাকা। এই টেনশন করতে করতে স্ট্রোক করে মারা গেছে। বাবারে, আমি তো মনে করছিলাম তুই শহরে গিয়ে ভালো আছো, সুখে আছো, অনেক টাকা কামাই করতেছ, কিন্তু তুই যে এত বড় কষ্টে ছিলি আমি তো জানি নাই। আমরা তো লোভে পাপে বইরে গেছে আমাকে জীবনটা। এত লোভ করছি তোর উপরে, এত জুলুম করছি, আমরা বুঝতে পারি নাই বাবা। আর যদি আমি বুঝতাম তাহলে এরকম কাজ করতাম না, তোর বোন এরকম করতো না। আমরা অন্যায় করে ফেলাইছি, তোর উপর জুলুম করে ফেলাইছি বাবা। আমি যদি বুঝতাম আমার ভাই অনেক অভাবে আছে, এত কষ্টে আছে, বিশ্বাস করো ভাবে, আমি কোনোদিন ভাইয়ারে টাকা পয়সার জন্য চাপ দিতাম না। তুই যে আমাকে ছেড়ে চলে যাবি আমার কল্পনাই ছিল না। তুই আমাকে ছেড়ে কেমনে যাইতে পারলি বাবা, কেমনে যাইতে পারলি? তাই না মা? তাই কত সহজভাবে কথাগুলো বইলা ফেলতেছেন আপনারা। আপনার মাহিয়া কিছু বুঝতেছে না, আপনি কিছু বুঝতেছেন না, এগুলো সবকিছু আপনাদের কল্পনার বাইরে ছিল। এটাই তো স্বাভাবিক। সবার কথা না হয় বাদ দিলাম মা, আপনি তো মা, আপনার কি একটু বোঝা উচিত ছিল না যে আপনার ছেলে কম কষ্ট করতেছে শহরে গিয়া? শহরে থাকলেই কি মানুষ কারি কারি টাকা ইনকাম করে? আপনার ছেলে লাখ লাখ টাকা ইনকাম করা সব আমার ব্যাংকে পাঠাইতেছে, আর আমি সেগুলা কি করতেছি? জমা করতেছি, আমার বাপের বাড়ি পাঠাইতেছি, আপনাদের কাউরে কিচ্ছু দিতেছি না। এই সংসারটা তো অভাবে চলতেছে।
আরে আপনি মা, আপনার বোঝা উচিত ছিল আপনার বলা ঢাকা শহরে গিয়ে কি কষ্ট করতেছে। আপনার তো নারী ছেড়া ধন, আপনি এইটুকু অনুভব করতে পারেন নাই? আপনার ছেলে তো আগে এরকম ছিল না, এখন কেন এমন হইলো বুঝতেছেন না? এই আপনাদের কারণে এরকম হইছে। আর ফুল, তোমারেও বলি, ভাই বোনের সম্পর্ক অনেক মধুর সম্পর্ক, জানো তুমি? তুমিই তো বলতা ছোটবেলা তোমার ভাই নাকি তোমার কত আদর যত্ন করে বড় করছে, যখন যা চাইছো সব দিছে, কোনো কিছুর অভাব দেয় নাই। আর বড় হয়ে বিয়ের পরে সেই ভাইরে তোমরা বুঝতে পারো নাই। যা নয় তাই কইছো, আমারে যাইছে তা কইছো, আমি কিচ্ছু মনে করি নাই। কিন্তু নিজের ভাই যারে তোমার বোঝা উচিত ছিল, যে ভাই কোনোদিনও তোমারে কোনো কিছুর কমতি দেয় নাই, অভাব দেয় নাই, সেই ভাইরে তোমরা দিনের পর দিন ভুল বুঝা গেছো। আরে যে তোমার ছোট ভাই তাইসন, ওর পড়াশোনার জন্য তোমার ভাই কি কম টাকা পাঠাইছে? না হয় মানুষটা কয়েক মাস হইলো টাকা পাঠাইতে পারে না, তাতে কি সব টাকা আমার ব্যাংকে পাঠিয়ে দিছে? আমি সবকিছু নিজের জন্য জমা করতেছি, একটা টাকাও তোমাদের দিতেছি না, এইটা তোমাদের ধারণা? কেমনে করে পারলা তোমরা? শুধুমাত্র তোমাদের জন্য মানুষটা ওই শহরে কত কষ্ট করছে তোমরা জানো? কোনো কিচ্ছু তোমাদের কাছে বলে নাই, কারণ তোমরা কষ্ট পাবা, মা কষ্ট পাবো। এই আমি ওর সহধর্মিনী, ও আমার কোনো কিচ্ছু বলতে চায় নাই। বারবার জিজ্ঞাসা করতে করতে তারপরে আমারে বলছে তোমার ভাইয়ের ইনকাম না ইদানিং খুব কইমা গেছে। ও মাত্র 10 থেকে 12,000 টাকা পাইতো। ওই 10-12,000 টাকায় কি একটা সংসার চলতো? একটা পুরুষ মানুষের কাঁধে যে কি পরিমাণ দায়িত্ব থাকে সেটা তোমাদের বোঝা উচিত ছিল না? আমি না হয় পরের মাইয়া, তোমাদের তো বোঝা উচিত ছিল। মা, আপনার তো বোঝা উচিত ছিল, আপনার না সন্তান মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করে পাঠাইতেছে, তারপরে আপনাদের কারোর মন পাইতেছে না। সামনে ঈদে আপনাদের গয়না লাগবো, দামি দামি শাড়ি লাগবো, তোমার শাড়ি লাগবো, তোমার শ্বশুর তোমার স্বামীর জামা কাপড় লাগবো, যার কারণে এইখানে এসে ভাইরে চাপ দিতেছো। এইটা বুঝতেছো না যে ভাই কোত্থেকে দিব, আদৌ ভাইয়ের কাছে টাকা পয়সা আছে কিনা? তোমার ভাই আমারে কয় তুমি কারো বাড়ি থেকে টাকা ধার করো, তাও আমার বোন জামাই, আমি চাই না আমার পরিবার কোনো সময় অসুখে থাকুক, তারপরে তো আমি টাকা ধার করে আনছি। এইটুকু তোমরা বুঝলা না যে মানুষটা কি পরিমাণ কষ্ট করতেছে? তোমরা সব সময় নিজের স্বার্থের কথা চিন্তা করছো, দিনকে দিন তোমরা লোভী হয়ে গেছিলা, বুঝছো? লোভী হয়ে গেছিলা, নিজের স্বার্থের কথা চিন্তা করছো, নিজের ভাইরে নিজের সন্তানরা আপনারা প্রেসার করছেন, যার কারণে আজকে মানুষটা এইভাবে মাটিতে শুয়ে আছে, মৃত্যুর কোলে ঢুলে পড়ছে। এবার খুশি আপনারা? মা, আপনি খুশি তো? এবার আপনাদের চাহিদা কে পূরণ করবো? কে পূরণ করবে এই সংসারের চাহিদা? সবকিছুই তো শেষ হয়ে গেল। আর এই যে তুমি খুব ভালো করছো জানো, ময়রা গিয়া খুব ভালো করছো, অন্তত এই লোভী মানুষগুলোর হাত থেকে বাইসে গেছো। বললা তো ভালো কথা, আমার সাথে নিয়ে মরতে পারলা না কেন? আমার একা করে রেখে চইলা গেলা কেন? আমার একা করে রেখে চইলা গেলা? আপনারা সবাই মিলা লাশটা দাফন কাফন করার ব্যবস্থা করেন। আপনি একটু মসজিদে মাইকিনের ব্যবস্থা করেন, আর আপনি আসেন আমার সাথে, আমরা যাই গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করি। আচ্ছা, আমি যাচ্ছি।